আজকে আমাদের সুনির্দিষ্ট প্রতিকার আইন ১৮৭৭ এর ২য় ক্লাস। আগামীকালকে আপনাদের পরীক্ষা হবে। সবাই পরীক্ষায় অংশগ্রহণ করবেন। আমরা যা পড়িয়েছি। অনেকেই উত্তর দিতে পারেননি, তার মানে বাসায় পড়াশোনা করেননি। তাহলে গতকালকে আমরা হচ্ছে কি পড়েছিলাম? আমরা পড়েছিলাম ১ থেকে ৭ ধারা পর্যন্ত এবং ৫২ থেকে ৫৪ ধারা পর্যন্ত। আজকে ৫৫ ধারা দিয়ে শুরু হবে। ৫৫ ধারা পড়ার আগে আমরা যদি একটু পিছন থেকে রিপিট করে আসি, তাহলে নিরোধক প্রতিকার মঞ্জুরের পদ্ধতি কয়টি? আমরা ৫২ ধারায় পড়েছিলাম নিরোধক প্রতিকার মঞ্জুরের পদ্ধতি হলো ২ টি। কি? স্থায়ী নিষেধাজ্ঞা এবং অস্থায়ী নিষেধাজ্ঞা। এই ২ টি উপায়ে কি করা যায়? এই ২ টি উপায়ে নিরোধক প্রতিকার মঞ্জুর করা যায়। 52 তে পড়েছিলাম। তারপরে 53 তে পড়েছিলাম স্থায়ী নিষেধাজ্ঞা এবং অস্থায়ী নিষেধাজ্ঞার কি? হ্যাঁ, স্থায়ী নিষেধাজ্ঞা এবং অস্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞা পড়েছিলাম 53 তে। তারপর আমরা পার্থক্যও পড়েছিলাম। 54 এ পড়েছিলাম কখন আদালত স্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করেন। কয়টি ক্ষেত্রে আদালত স্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারেন? ৫ টি ক্ষেত্রে আদালত স্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারেন। ৫৫ ধারায় আছে কি? বাধ্যতামূলক নিষেধাজ্ঞা। আমরা গতকালকে একটা গল্প বলেছিলাম। সেই গল্পটা যদি আবার একটু রিপিট করি, আমরা ৩ ধারা থেকে গল্পটা বলেছিলাম। যে রহিম সাহেব দীর্ঘদিন ধরে অসুস্থ। এখন আ উনি গ্রামে ট্রিটমেন্ট করতেছে। ট্রিটমেন্ট করার পর কোনোভাবেই উনি সুস্থ হতে পারতেছে না। অবশেষে উনি বাধ্য হয়ে ঢাকার একটি বড় হসপিটালে একজন ভালো ডাক্তারের শরণাপন্ন হলেন। এখন ডক্টর সাহেব উনার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করলেন। এখন পরীক্ষা-নিরীক্ষা করে ডক্টর সাহেব উনার কি পাইলেন? এইচআইভি ভাইরাস পাইলেন। এখন ডক্টর সাহেব বললেন, "আপনার যে এইচআইভি হয়েছে, হ্যাঁ? এটা আমি কি করব? এটা আমি ফেসবুকে ভাইরাল করে দিব। নতুবা আমাকে কি করতে হবে? নতুবা আমাকে ৳১০,০০,০০০ দিতে হবে।" এখন রহিম সাহেব ভয়ে ডক্টর সাহেব যাতে এগুলো প্রকাশ না করে, হ্যাঁ? সেজন্য উনি ডক্টর সাহেবকে ৳১০,০০,০০০ দিলেন। তাহলে এই ক্ষেত্রে এই ডক্টর সাহেবের ক্যারেক্টার কি? আমরা ৩ ধারায় বলেছি ডক্টর সাহেবের ক্যারেক্টার হলো, ডক্টর সাহেব এখানে হবেন একজন জিম্মাদার। আমাদের ঐখানে যদিও ডক্টর বলা নেই, বলা আছে আপনাদের বেয়ার একটি আধ্যাত্মিক উপদেষ্টা। আধ্যাত্মিক উপদেষ্টা মানেই হলো কি ডাক্তার। তাহলে এই যে ডাক্তার এর কাছে যে ডকুমেন্ট আছে রহিম সাহেবের, এটা তো প্রকাশ করে দিতে পারে, তাই না? তাহলে প্রকাশ যাতে না করতে পারে সেজন্য আমরা ডাক্তারের বিরুদ্ধে কি অ্যাকশনে যাব? আমরা গত ক্লাসে বলেছি ডাক্তার যাতে সেগুলো প্রকাশ করতে না পারে, আমরা হচ্ছে এই সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৫৪ ধারায় ডাক্তারের বিরুদ্ধে কিসের মামলা করব? ডাক্তারের বিরুদ্ধে স্থায়ী নিষেধাজ্ঞার মোকদ্দমা দায়ের করব। ওকে ফাইন। আমরা ডক্টরের বিরুদ্ধে স্থায়ী নিষেধাজ্ঞার মোকদ্দমা করলাম। এখন ডক্টরের বিরুদ্ধে স্থায়ী নিষেধাজ্ঞার মোকদ্দমা করার পর ডক্টরের কাছে তো ডকুমেন্ট গুলো রয়েই গেল, তাই না? ডক্টরের বিরুদ্ধে স্থায়ী নিষেধাজ্ঞার মামলা দায়ের করেছি, সেটা বন্ধ করেছি। কিন্তু ডকুমেন্ট গুলো তো ডক্টরের কাছে রয়ে গেল। সেগুলো তো অদূর ভবিষ্যতে ডক্টর সাহেব যেকোনো সময় প্রকাশ করে দিতে পারেন। তাহলে কি হবে? এই ক্ষেত্রে আপনি ৫৪ ধারায় ১ম এ হলো ডক্টরের বিরুদ্ধে স্থায়ী নিষেধাজ্ঞা চাবেন এবং ৫৫ ধারায় ডক্টরের কাছে যে ডকুমেন্ট গুলো আছে সেগুলো যাতে পুড়িয়ে ছাই করে দেয়া হয়, নিশ্চিহ্ন করে দেয়া হয় সেজন্য আপনি ৫৫ ধারায় কি চাবেন? ৫৫ ধারায় হচ্ছে বাধ্যতামূলক নিষেধাজ্ঞা চাবেন। তাহলে ১ম এ কি হবে? ১ম এ আপনার ৫৪ ধারায় আপনি স্থায়ী নিষেধাজ্ঞা চাবেন। তারপরে ঐটার সাথে আপনি ৫৫ ধারায় কি চাবেন? ৫৫ ধারায় হচ্ছে বাধ্যতামূলক নিষেধাজ্ঞা চাবেন। তাহলে বাধ্যতামূলক নিষেধাজ্ঞার সংজ্ঞা সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারায় দেয়া আছে? আপনাদের এমসিকিউ পরীক্ষায় কোয়েশ্চেন আসবে যে ম্যান্ডেটরি ইনজাংশন বা বাধ্যতামূলক নিষেধাজ্ঞার সংজ্ঞা এই সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারায় আছে? ৫৫ ধারায় আছে। বাধ্যতামূলক নিষেধাজ্ঞা কাকে বলে? যখন একটি বাধ্যবাধকতা ভঙ্গরোধ এবং প্রয়োজনীয় নির্দিষ্ট অন্য কোনো কাজের প্রয়োজন হয়, সেই বিষয়টাকে বলা হয় কি? বাধ্যতামূলক নিষেধাজ্ঞা। তার মানে আপনি ১ম এ ডক্টরের বিরুদ্ধে কি চাইলেন? ডক্টরের বিরুদ্ধে স্থায়ী নিষেধাজ্ঞা চাইলেন। এখন পাশাপাশি আরো কিছু চাইলেন। তাহলে পাশাপাশি আরো কিছু কি চাইলেন? যে ডক্টরের বিরুদ্ধে ডক্টরের কাছে যত ধরনের ডকুমেন্ট আছে সেগুলো যাতে কি করা হয়? নিশ্চিহ্ন করে দেওয়া হয়। তাহলে যখন আদালত কাউকে কোনো বাধ্যবাধকতা ভঙ্গরোধ এবং তার পাশাপাশি প্রয়োজনীয় অন্য কোনো কাজ করার নির্দেশ দেয়, তাকেই বলা হয় বাধ্যতামূলক নিষেধাজ্ঞা। দেখেন যে ক, খ এর মেডিকেল অ্যাডভাইজার হিসেবে প্রেরিত খ এর লিখিত চিঠির হুমকি প্রদান করে যার মাধ্যমে দেখানো যেতে পারে খ নৈতিকতাবিহীন জীবনযাপন করতেছে তা প্রকাশ করা হতে বিরত রাখার জন্য খ নিষেধাজ্ঞা লাভ করতে পারে। তাহলে খ হলো কে? রহিম সাহেব। রহিম সাহেব নিষেধাজ্ঞা লাভ করতে পারবেন। পাশাপাশি এই ৫৫ ধারায় মেডিকেল অ্যাডভাইজারের কাছে দ দ যত ডকুমেন্ট আছে সব যাতে কি করা হয়?
সব যাতে পুড়িয়ে ছাই করে দেয়া হয়, সব যাতে নিশ্চিহ্ন করে দেয়া হয়, সেজন্য আপনি ৫৫ ধারায় ৫৪+৫৫ চাইতে পারবেন। বাধ্যতামূলক নিষেধাজ্ঞায় আপনি ডক্টরের কাছে যত ডকুমেন্ট আছে সেগুলো যাতে কি করা হয়? নিশ্চিহ্ন করে দেওয়া হয়। আরো ২-১ টা উদাহরণ আছে এখানে ২ টা উদাহরণ আছে যে আপনি একটা বাড়ি বানিয়েছেন। আপনার বাড়িটা হলো ২ তলা। অনেক কষ্ট করে বানিয়েছেন। সবাই তো আর সহজে ইনকাম করতে পারে না। সবার লাইফ স্টাইল বা সবার যেই চলাফেরা সেটা একরকম না। অনেকে আছে অল্প পরিশ্রমী অনেক ভালো কিছু করে ফেলে। আর অনেকে আছে সারা জীবন গাদার খাটনি খেটেও কিছুই করতে পারে না। তাদের মধ্যে ধরেন আমরা হচ্ছি অন্যতম। এখন অনেক কষ্ট করে সাধনা করে একটা জমি কিনে সেখানে আমরা ২ তলা একটি বাড়ি বানালাম। সেই বাড়ির ছাদের যেই আ আছে সেখানে আমরা বিকালবেলা একটু মানে হাঁটতে বেরোই। এখানে ছাদ বাগান করেছি। চা-টা খাই। ছাদে বসে ভালোই লাগে। এখন পার্শ্ববর্তী ল্যান্ড ওনার তিনি হঠাৎ করে ধনী হয়েছেন। উনি ওইখানে ১০ তলা একটা বিল্ডিং তুললেন। ১০ তলা একটা অ্যাপার্টমেন্ট তুললেন। এমনভাবে অ্যাপার্টমেন্টটা তুললেন যে আপনার বাড়িতে আর কোনো আলো বাতাস কোনোভাবেই ঢোকে না। আপনার বাড়িটা একেবারেই অন্ধকারে অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে। তাহলে সেই ক্ষেত্রে আপনার বাড়িতে যাতে আলো বাতাস ঢুকে, এই ব্যবস্থা করে দেয়ার জন্য আপনি কি চাইতে পারবেন? এই ৫৫ ধারায় বাধ্যতামূলক নিষেধাজ্ঞা চাইতে পারবেন। অথবা সে এমনভাবে বাড়ি করতেছে যে তার ছাদের প্রান্তভাগ, বাড়ির যে ছাদের প্রান্তভাগ, ওই প্রান্তভাগ আপনার বাড়ির উপরে পড়ে। এখন যখন বৃষ্টি হয়, সব পানি আপনার বাড়ির উপর এই ২ তলা বাড়ির উপর পড়ে। ১০ তলা বাড়ির পানি যদি ২ তলার উপর পড়ে, তাহলে ২ তলা বাড়ি যেটা আছে সেটা তো বন্যা হয়ে যায় সেখানে। তাহলে এরকম পরিস্থিতিতে আপনি কি চাইতে পারবেন? এই ৫৫ ধারায় বাধ্যতামূলক নিষেধাজ্ঞা চাইতে পারবেন। আমাদের ২য় উদাহরণে দেয়া আছে যে, কয়েকটি বাড়ি নির্মাণ করল যার ছাদের প্রান্তভাগ ক্ষয়ের জমির উপর পড়েছে। তাহলে যতটুকু ছাদের প্রান্তভাগ আপনার ২ তলা বাড়ির আপনার জমির উপর পড়েছে, তা ভেঙে দেবার জন্য আপনি কি চাইতে পারবেন? এই ৫৫ ধারায় বাধ্যতামূলক নিষেধাজ্ঞা চাইতে পারবেন। আপনি যদি প্রমাণ করতে পারেন যে আপনার জমির উপর উনার ছাদের প্রান্তভাগ পড়েছে, তাহলে সেই ক্ষেত্রে আদালত কি বলবেন? আদালত বলবেন যতটুকু অংশ পড়েছে তা কি করা হোক? ভেঙে গুঁড়িয়ে দেওয়া হোক, নিশ্চিহ্ন করে দেয়া হোক। 56 আমরা ৫৪ ধারায় পড়েছি এমসিকিউ পরীক্ষায় কোয়েশ্চেন আসবে। কয়টি ক্ষেত্রে আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারেন? তাহলে কয়টি ক্ষেত্রে আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারেন? আমাদের আ ৫৪ ধারায় বলা আছে ৫ টি ক্ষেত্রে আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারেন। আর ৫৬ তে বলা আছে কয়টি ক্ষেত্রে আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করেন? তাহলে কয়টি ক্ষেত্রে আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করেন না? উত্তর কি হবে? ১১ টি ক্ষেত্রে আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করেন না। এমসিকিউ পরীক্ষায় আসবে। হ্যাঁ, লিখিত পরীক্ষায় কোশ্চেন আসবে। আ আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারেন ব্যতিক্রম সাপেক্ষে আলোচনা করুন। তাহলে আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারেন কত ধারায়? আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারেন ৫৪ ধারায়। কয়টি ক্ষেত্রে? ৫ টি ক্ষেত্রে। আর নিষেধাজ্ঞা মঞ্জুর করবেন না কয়টি ক্ষেত্রে? এই ৫৬ ধারায় হচ্ছে ১১ টি ক্ষেত্রে। ইনজাংশন when refused তাহলে কোনগুলো কোন ক্ষেত্রে? আমরা যদি একটু দেখি, বুঝার চেষ্টা করি যে বিচার বিভাগীয় কার্যধারার বিরুদ্ধে যদি নিষেধাজ্ঞা চাওয়া হয়। আপনারা লিখিত পরীক্ষায় এই পয়েন্টগুলো লিখার সময় আপনারা হচ্ছে ১-২ দিয়ে লিখবেন না, স্টার চিহ্ন দিয়ে লিখবেন। কারণ ১১ টা পয়েন্ট আপনার এমসিকিউ পরীক্ষায় যদি কোশ্চেন আসে যে কখন আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করবেন না, হ্যাঁ? কয়টি ক্ষেত্রে? উত্তর হবে ১১ টি ক্ষেত্রে। এটা সঠিকভাবে লিখতে হবে, পরীক্ষায়ও এসেছে। কখন আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করবেন না, কোথায় বলা আছে? বলা আছে ৫৬ ধারায়। এখন কয়টি ক্ষেত্রে? ১১ টি ক্ষেত্রে। সেগুলো কি? ১ নম্বরেই বলা আছে যে বিচার বিভাগীয় কার্যধারার বিরুদ্ধে যখন নিষেধাজ্ঞা চাওয়া হয়, তা যদি অধিকতা নিরসনের জন্য না হয়। আমরা ৫৪ ধারায় পড়েছি যে একটা বিষয় নিয়ে যদি মামলা দায়ের হয়, হ্যাঁ? সেই বিষয়টা যদি চূড়ান্তভাবে রায় হয়, চূড়ান্তভাবে কি হয়ে যায়? চূড়ান্তভাবে ডিক্রি হয়ে সমাধান হয়ে যায়। তাহলে যেই বিষয়টাতে আপনার রায় হয়েছে, যেই বিষয়টাতে আপনার ডিক্রি হয়েছে এবং যেই বিষয়টা আপনার হচ্ছে চূড়ান্তভাবে সমাধান হয়ে গেছে, সেই বিষয় নিয়ে যদি আবার মামলা দায়ের করা হয়, তাহলে সেই ক্ষেত্রে সেটা রেস জুডিকাটার কারণে বারিত হবে। আবার আমাদের আ এই ৫৪ ধারায় আপনি কি চাইতে পারবেন? এই গ্রাউন্ডে ৫৪ ধারায় আপনি নিষেধাজ্ঞাও চাইতে পারবেন। তাহলে ৫৪ ধারায় আপনি কি চাইতে পারবেন? আপনি নিষেধাজ্ঞা চাইতে পারবেন। এবং আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করবে। কারণ একটা বিষয় ইতিপূর্বে সেটেল হয়ে গেছে। এখন আবার সেই বিষয় নিয়ে মামলা হয়েছে। এটা যেমন রেস জুডিকাটা দ্বারা বারিত হবে, ঠিক তেমনি আদালত নিষেধাজ্ঞাও মঞ্জুর করবেন। কিন্তু ঘটনাটা যদি এরকম হয় যে একটা বিষয় নিয়ে ইতিপূর্বে মামলা হয়নি, ইতিপূর্বে কি হয়নি? ইতিপূর্বে মামলা হয়নি।
এখন আপনি বলতেছেন মামলা হইছে। তাহলে বিচার বিভাগীয় কার্যধারার বিরুদ্ধে যদি নিষেধাজ্ঞা চাওয়া হয় সেটা যদি অধিকতা নিরসনের জন্য না হয়, তার মানে ওই বিষয় নিয়ে ইতিপূর্বে মামলা হয়নি, তাহলে সেই ক্ষেত্রে আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করবেন না। দ্বিতীয়ত বলা আছে যে আদালতে নিষেধাজ্ঞা চাওয়া হচ্ছে সে আদালতের অধস্তন নয় এমন আদালতের কার্যধারা স্থগিত রাখার জন্য। আমাদের সিভিল কোর্টে সবচেয়ে বড় আদালত হলো জেলা জজ আদালত। এখন জেলা জজ আদালতে একটা মামলার বিচার প্রক্রিয়া চলমান আছে। সেই আদালতের মামলার নিষেধাজ্ঞা আমরা যদি যুগ্ম জেলা জজ বা তার যে নিচের কোর্ট, অতিরিক্ত জেলা জজ বা হচ্ছে আপনার সিনিয়র সহকারী জজ আদালতে চাই, তাহলে সেই ক্ষেত্রে ওই আদালত কিন্তু ঊর্ধ্বতন আদালতের কার্যক্রমে নিষেধাজ্ঞা দিতে পারবেন না। কিন্তু ঊর্ধ্বতন আদালত কি করতে পারবেন? নিম্নতম আদালতের কার্যক্রমে নিষেধাজ্ঞা দিতে পারবেন। তা আমাদের দ্বিতীয় পয়েন্টে বলা আছে যে, যে আদালতে নিষেধাজ্ঞা চাওয়া হচ্ছে, সে আদালতের অধস্তন নয় এমন আদালতের কার্যধারা স্থগিত রাখার জন্য আদালত কি করবেন না? আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করবেন না। তৃতীয়ত বলা আছে কোনো ব্যক্তিকে আইন প্রণয়ন বিষয়ক কর্তৃপক্ষ বরাবর আবেদন করা হতে বিরত রাখার জন্য। প্রত্যেক ব্যক্তি কি করবে? আইনের আশ্রয় লাভ করবে। আইনের আশ্রয় লাভ করার অধিকার আমাদের সকল নাগরিকের আছে। তাহলে আইনের আশ্রয় লাভ করার কোনো ব্যক্তিকে আইন প্রণয়ন বিষয়ক কর্তৃপক্ষ বরাবর আবেদন করা থেকে বিরত রাখার জন্য আদালত কি করবেন না? আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করবেন না। তাহলে কোনো ব্যক্তিকে আইন প্রণয়ন বিষয়ক কর্তৃপক্ষ বরাবর আবেদন করা থেকে বিরত রাখার জন্য আদালত কি করবেন না? আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করবেন না। ফোর্থলি বলা আছে সরকারের কোনো বিভাগের সরকারি কর্তব্যের কিংবা বিদেশি সরকারের কোনো সার্বভৌম কাজের হস্তক্ষেপের জন্য। তাহলে সরকারি কোনো বিভাগের সরকারি কর্তব্যের কিংবা বিদেশি সরকারের কোনো সার্বভৌম কাজে ঢাকা-সিলেট মহাসড়ক হচ্ছে। এখন সেই কাজে আপনি গিয়ে নিষেধাজ্ঞা চেয়েছেন। আদালত কিন্তু নিষেধাজ্ঞা দিবে না। ৩য় পয়েন্টে যে বিষয়টা বলা আছে প্রত্যেক ব্যক্তির আইনের আশ্রয় লাভ করার অধিকার আছে। এখন আপনি যদি একজন ব্যক্তি আইনের আশ্রয় লাভ করবে সে বিষয়ে আপনি যদি নিষেধাজ্ঞা চান, আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করবেন না। সরকারি কাজে আপনি যদি নিষেধাজ্ঞা চান, ৪ নম্বরে বলা আছে সরকারি কাজে আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করবেন না। ৫ নম্বরে বলা আছে কোনো ফৌজদারি বিষয়ের কার্যধারা স্থগিত রাখার জন্য। তাহলে ফৌজদারি বিষয় কি? ফৌজদারি বিষয় কি? যেমন আপনার একটা ক্রিমিনাল মামলা। এখন ক্রিমিনাল মামলায় আপনি গিয়ে যদি দেওয়ানি আদালতে নিষেধাজ্ঞা চান, আদালত কি করবেন না? আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করবেন না। কেন মঞ্জুর করবেন না? কারণ আমাদের এই আ আইনের সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৭ ধারায় কি বলা আছে? ৭ ধারায় বলা আছে, "রিলিফ নট গ্রান্টেড টু এনফোর্স পেনাল ল" অর্থাৎ দন্ডমূলক আইন কার্যকর করার উদ্দেশ্যে সুনির্দিষ্ট প্রতিকার কি করা যাবে না? সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করা যাবে না। তাহলে দন্ডমূলক আইন কার্যকরের উদ্দেশ্যে সুনির্দিষ্ট প্রতিকার কার্যকর করা যায় না। তারপরে বলা আছে যে সকল চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যায় না। তাহলে যেই চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যায় না, তেমন চুক্তি ভঙ্গ রোধ করতে আদালত কি করবেন না? আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করবেন না। তাহলে যেই সকল চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যায় না, তেমন চুক্তি ভঙ্গ রোধ করতে আমাদের ৫৪ ধারায় কি বলা আছে? কয়টি ক্ষেত্রে আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারেন? তাহলে ৫৪ ধারায় বলা আছে ৫ টি ক্ষেত্রে আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারেন। তাহলে সেই ৫ টা ক্ষেত্রের মধ্যে গত ক্লাসে আমরা বলেছিলাম যে ১ম যে ৪ টা গ্রাউন্ড আছে সেটা কোথা থেকে এসেছে? ১ম যে ৪ টা গ্রাউন্ড আছে সেটা আসছে হচ্ছে আপনার আ ১২ ধারা থেকে। সুনির্দিষ্ট প্রতিকার আইনের ১২ ধারা থেকে। সুনির্দিষ্ট প্রতিকার আইনের ১২ ধারায় কি বলা আছে? ১২ ধারায় বলা আছে ৪ টি ক্ষেত্রে আদালত চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দিতে পারেন। তাহলে ওই ৪ টা ক্ষেত্রে যেমন আদালত চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দিতে পারেন, ঠিক তেমনি আদালত কিন্তু নিষেধাজ্ঞার আদেশও দিতে পারেন। এই ৬ নাম্বার পয়েন্টে বলা আছে যেই সকল চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যায় না। তাহলে কোন সকল চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যায় না? বলা আছে কোথায়? বলা আছে ২১ ধারায়। ২১ ধারা আমরা পড়ব। ২১ ধারায় যে ৮ টা চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যায় না, তেমন চুক্তি ভঙ্গ রোধ করতে আদালত কি করবেন না? আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করবেন না। ৭ নম্বরে বলা আছে উৎপাতের অজুহাতে এমন কাজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চাওয়া হচ্ছে যা প্রকৃতপক্ষে কি নয়? প্রকৃতপক্ষে উৎপাত নয়। তাহলে উৎপাতের অজুহাতে নিষেধাজ্ঞা চাওয়া হচ্ছে। কিন্তু প্রকৃতপক্ষে তা এখনো কি হয়নি? তা এখনো উৎপাত হয়নি।
তাহলে উৎপাত বলতে আমরা বার কাউন্সিলের পরীক্ষা দিব, আমাদের সামনে পরীক্ষা, এখন আমাদের প্রচন্ড পরিমাণ পড়াশোনা করতে হবে। আমরা নিয়মিত পড়াশোনা করতেছি, কিন্তু আমাদের বাড়ির সামনে একটা বাড়ি আছে, যেই বাড়িতে হলো প্রতিদিনই লাউড স্পিকারে গান বাজনা এগুলো হচ্ছে বাজায়, তারা এনজয় করে। কিন্তু তাদের এই লাউড স্পিকারে আমার পড়ার সময় গান বাজনা প্রতিদিন বাজায়, এই কারণে আমার কি হচ্ছে, আমার অপূরণীয় ক্ষতির কারণ হয়ে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আপনি কি চাইতে পারবেন আদালতে? আদালতে আপনি নিষেধাজ্ঞা চাইতে পারবেন। এখন অ্যাকচুয়ালি আপনি নিষেধাজ্ঞা চেয়েছেন। আর সে একদিনই গান বাজিয়েছিল। একদিন কেন গান বাজিয়েছিল? একদিন এই কারণে গান বাজিয়েছিল যে তার মেয়ের বিয়ে ছিল। তাহলে ৭ নাম্বার পয়েন্টে বলা আছে যে উৎপাতের অজুহাতে এমন কাজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চাওয়া হচ্ছে যা প্রকৃতপক্ষে কি নয়? প্রকৃতপক্ষে উৎপাত নয়। সেই ক্ষেত্রে আদালত কি করবেন না? আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করবেন না। হ্যাঁ ভাই, গফর ভাই, চেম্বারে। এবারে হ্যাঁ, এবারে না করে দিই। এর হলো না তো। যে আমি নাই, চেম্বারে নাই। বুঝতে পারছি আপনার লগে যে টাকা পয়সা দেবো আমি দেবো। সাথে বলা আছে উৎপাতের অজুহাতের কথা, আর ৮ এ বলা আছে এমন ক্রমাগত লঙ্ঘন নিরোধের জন্য যাতে বাদীর মৌন সম্মতি আছে। আপনি নিষেধাজ্ঞা চাচ্ছেন, কিন্তু সেখানে আপনি মৌন সম্মতি দিয়ে রেখেছেন। সেইখানে আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করবেন না। ৯ এ বলা আছে জিম্মা ভঙ্গের ক্ষেত্রেও ব্যতীত যেখানে অন্য কোনোভাবে প্রতিকার দেয়া যায়। তাহলে জিম্মা ব্যতীত অন্য কোনো ক্ষেত্রে, অন্য কোনো চুক্তির বিষয়ে যেখানে ক্ষতিপূরণের মাধ্যমে বা অন্য কোনোভাবে আপনাকে প্রতিকার দিতে পারতেছে, সেখানে আদালত কি করবেন না? সেখানে আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করবেন না। তারপরে বলা আছে যে ক্ষেত্রে বাদী বা আবেদনকারীর দোষ বেশি। তাহলে যেই ব্যক্তি আবেদন করেছে নিষেধাজ্ঞার জন্য, তার দোষ যদি বেশি হয়, তাহলে সেই ক্ষেত্রে আদালত কি করবেন না? বাদী বা আবেদনকারীর দোষ যদি বেশি হয়, সেক্ষেত্রে আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করবেন না। ১১ নম্বরে বলা আছে যে ক্ষেত্রে মামলার বিষয়বস্তুতে আবেদনকারীর কি নাই? যে ব্যক্তি আবেদন করেছে, আবেদনকারীর কোনো ব্যক্তিগত স্বার্থ নাই। হ্যাঁ? যে ব্যক্তি নিষেধাজ্ঞার জন্য আবেদন করেছে তার কোনো ব্যক্তিগত স্বার্থ নাই। হ্যাঁ? তার ক্ষেত্রে তার আবেদনের ক্ষেত্রে আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করবেন না। আপনাদের এমসিকিউ পরীক্ষায় যে কোশ্চেন আসবে সেটা হলো when injunction when refused কয়টি ক্ষেত্রে আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করবেন না? উত্তর হবে ১১টি ক্ষেত্রে আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করবেন না। ১১টি ক্ষেত্র আপনারা অবশ্যই খাতায় লিখে পড়বেন। তাহলে মনে থাকবে। এখানে ২ টা উদাহরণ আছে। খুবই গুরুত্বপূর্ণ এবং হচ্ছে খুব বলতে খুবই ইম্পোর্টেন্ট ২ টা উদাহরণ। উদাহরণ ২ টা খুবই ইম্পোর্টেন্ট। একদম মনোযোগ সহকারে শুনবেন। দেখেন, আ ১ নাম্বার উদাহরণে বলা আছে ক্রুসিবল প্রস্তুত এবং বিক্রয় করে। সে সেগুলোকে প্লেটেন প্লাম্বুকা ক্রুসিবল নামে বাজারে বিক্রি করে। এখন যদিও কার্যত তা প্যাটেন্ট করা হয়নি। এখন আপনি একেবারে যদি বলি আপনি হলেন এডিডাস ফুটবল কোম্পানি। আপনি বাজারে এডিডাস ফুটবল বিক্রি করেন। এডিডাস ফুটবল বাজারে খুব ভালো চলে। এখন এডিডাস যেই ব্র্যান্ড আপনি ইউজ করেন, হ্যাঁ? সেটা ধরেন হচ্ছে আমি কি করলাম? ক অপহরণ করল। হলাম আমি। অপহরণ মানে কপি করলাম। এখন আমি সেই আপনার একই ব্র্যান্ড এডিডাস ব্র্যান্ড, হ্যাঁ? আপনার হচ্ছে ফুটবল কোম্পানি, আমি সেই ব্র্যান্ড কপি করলাম। এখন কপি করার পর মূল যে এডিডাস কোম্পানি তারা আমার বিরুদ্ধে ক্ষয়ের বিরুদ্ধে মামলা করল। মামলা করার পর ওনারা এডিডাস মূল কোম্পানি আমার বিরুদ্ধে নিষেধাজ্ঞা পেল না। কেন নিষেধাজ্ঞা পেল না? দেখেন এখানে দেয়া আছে যে যদিও কার্যত তা কখনো প্যাটেন্টই করা হয়নি। যদিও বলতেছে তাদের এই এডিডাস প্যাটেন্ট করা, কিন্তু কার্যত কি করা হয়নি? প্যাটেন্ট করা হয়নি। যেহেতু প্যাটেন্ট করা হয়নি, সেই কারণে ওনারা কি পেতে পারে না? সেই কারণে ওনারা নিষেধাজ্ঞা পেতে পারে না। তাহলে আপনাকে নিষেধাজ্ঞা পেতে হলে অবশ্যই এটাকে কি করতে হবে? আপনাকে অবশ্যই প্যাটেন্ট করতে হবে। যেহেতু প্যাটেন্ট করেনি, সে কারণে নিষেধাজ্ঞা পাবে না। ২য় উদাহরণে দেখেন টাইগার বাম নিশ্চয়ই আপনারা নাম শুনেছেন। টাইগার বাম, জাম্বাক বাম, মেক্সিকান বাম এগুলো মাথা ব্যথা হলে, শরীর ব্যথা হলে, পিঠ ব্যথা হলে সেগুলো আমরা লাগাই বা ঠান্ডা হলে হচ্ছে পানির মধ্যে দিয়ে আমরা হচ্ছে গরম ভাপ নেই যাতে আমাদের ঠান্ডা ভালো হয়ে যায়।
তাহলে একজন ব্যক্তি বাজারে কি করে? টাইগার বাম বিক্রি করে। তার এই টাইগার বাম খুবই ভালো চলে। এখন সেই টাইগার বাম ভালো চলে, তার এই টাইগার বাম ট্রেডমার্ক এবং প্যাটেন্ট সবকিছুই করা আছে। কার টাইগার বাম? ধরেন হচ্ছে রহিমের টাইগার বাম। রহিম হলো অরিজিনাল টাইগার বাম কোম্পানির মালিক। এখন এই রহিমের টাইগার বাম বাজারে খুব ভালো চলে, একচেটিয়া মার্কেট। এখন আমরা কতিপয় বেকার মামুন, শামীম এবং হচ্ছে আনিস ভাই। যদি শামীম ভাই, আনিস ভাই মনে কিছু না করেন। ৩ জনকে নিয়ে গল্প বলি আরকি। সবসময় আপনারা অন্যান্য গ্রুপ থেকে ২-৩ জন নিয়েই গল্পগুলো করি। মামুন, শামীম এবং আনিস ভাই ৩ জন মিলে চিন্তা করলাম, হায়, হায়! টাইগার বাম তো খুব ভালো চলে। আমরাও কি করব? আমরাও একটা ফ্যাক্টরি করব, টাইগার বাম বাজারে বিক্রি করব। ঠিক একই কথা। আমরা হচ্ছে কি করলাম? আমরা ঢাকার কেরানীগঞ্জে আপনার হচ্ছে শোভারটা যেখানে ফ্যাক্টরি হয়, হ্যাঁ? ওইখানে একটা ফ্যাক্টরি নিলাম। ওইখানে আমরা হচ্ছে সেই একই রহিম সাহেবের যে টাইগার বাম, সেই টাইগার বাম আমরা হচ্ছে উৎপাদন করা শুরু করলাম এবং বাজারজাত করা শুরু করলাম এবং বিক্রি করা শুরু করলাম। একটা পর্যায়ে রহিমের টাইগার বামও চলে, আমাদের মামুন, শামীম, আনিস ভাইয়ের টাইগার বামও চলে। তো মূল যে টাইগার বামের মালিক সে বুঝতে পারলো যে আমরা কতিপয় লোক সেটা কি করতেছি? নকল করতেছি। যেহেতু রহিমের টাইগার বাম এটা ট্রেডমার্ক করা, অবশেষে রহিম সাহেব আমাদের বিরুদ্ধে কি করলেন? আমাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার মামলা করলেন। নিষেধাজ্ঞার মামলা করার পর যেহেতু আমরা তাদের এটা কপি করেছি সেই কারণে আদালত কি দিবে? মামুন, শামীম এবং আনিস ভাইয়ের যে টাইগার বাম কোম্পানি তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা মঞ্জুর করবে। এটাই তো স্বাভাবিক। কিন্তু একটা ঘটনা হলো রহিম সাহেব যখন এই টাইগার বাম বিক্রি করে তখন রহিম সাহেব বলে বেড়া যায় যে ওনার টাইগার বাম এটা হলো কি? এটা হলো দুষ্প্রাপ্য, নির্যাস মিশ্রিত, গাছগাছালির সার্বভৌম ওষুধ গুণ বিদ্যমান। এখন আমাদের মধ্যে আনিস ভাই খুবই ইন্টেলিজেন্ট, উনি ফরেনসিক ডিপার্টমেন্ট খুব ভালো বোঝেন। উনি গিয়ে হচ্ছে রহিমের যে টাইগার বাম, রহিম বলে বেড়ায় মানুষকে যে দুষ্প্রাপ্য, নির্যাস মিশ্রিত, গাছগাছালির ওষুধ গুণ বিদ্যমান। উনি গিয়ে সেই টাইগার বাম ফরেনসিক ডিপার্টমেন্টে নিয়ে পরীক্ষা করেন। এখন পরীক্ষা করানোর পর দেখা গেল রহিম সাহেবের যে টাইগার বাম আছে এটা কি শূকরের গলিত চর্বি ছাড়া কিছুই না। এখন আদালতে শুনানি হলো, শুনানির এক পর্যায়ে বলল যে রহিম সাহেব বলল যে এই ভদ্রলোকেরা কি করেছে? আমার এই টাইগার বাম কপি করেছে। তখন আমি বললাম হ্যাঁ ঠিকই আমরা কপি করেছি। আমাদের মধ্যে আনিস ভাই বলে উঠলো যে মাননীয় আদালত আমার একটা সাবমিশন আছে, এই যে নেন পেপার। এই যে দেখেন, এই রহিম সাহেব যে মানুষদেরকে বলে বেড়ায় যে ওনার এই টাইগার বাম হলো দুষ্প্রাপ্য, নির্যাস মিশ্রিত, ইহার সার্বভৌম ওষুধ গুণ বিদ্যমান। কিন্তু মাননীয় আদালত দেখেন এই হলো ফরেনসিক রিপোর্ট। এই ফরেনসিক রিপোর্ট অনুযায়ী রহিম সাহেবের যে টাইগার বাম আছে এটা হলো কি সুগন্ধি মিশ্রিত শূকরের গলিত চর্বি ছাড়া কিছুই না। তাহলে আপনারাই বলেন এই ক্ষেত্রে রহিম সাহেব কি ওনার এই নিষেধাজ্ঞাটা পাবে? আনমিউট করে দিয়েছি। নিষেধাজ্ঞা পাবে? পেতে পারেন? পাবে না স্যার। পাবে না। কেন পাবে না? পাবে না এই কারণে যে এখানে আমরা ১১ নাম্বার যে পয়েন্টগুলো পড়েছি তার নাম্বার থেকে ১০ নাম্বার পয়েন্টে দেখেন যে বলা আছে যে, যেই ক্ষেত্রে বাদী বা আবেদনকারীর দোষ বেশি। তাহলে এখানে কার দোষ বেশি? এখানে আমাদের হচ্ছে রহিম সাহেবের দোষ বেশি, তাই না? তাহলে রহিম সাহেবের যেহেতু দোষ বেশি উনি মানুষদেরকে বলে বেড়ায় উনার এই মলম দুষ্প্রাপ্য, নির্যাস মিশ্রিত, সার্বভৌম ওষুধ গুণ বিদ্যমান। কিন্তু প্রকৃতপক্ষে এগুলো হলো কি উনার এই মেক্সিকান বাম সুগন্ধি মিশ্রিত শূকরের গলিত চর্বি। তাহলে এই কারণে উনি কি পেতে পারে না? এই কারণে উনি ইনজাংশন বা নিষেধাজ্ঞা পেতে পারে না। ক্লিয়ার হয়েছেন সবাই? এই ২ টা উদাহরণ। জি স্যার। ৫৭ ধারায় বলা আছে নেতিবাচক চুক্তি পালনে নিষেধাজ্ঞা। সাকিব আল হাসান সাবেক প্লেয়ার, সাকিব আলের কথা বাদ দিলাম। ধরেন হচ্ছে লিওনেল মেসি। লিওনেল মেসি আপনার হচ্ছে খুবই নামকরা একজন প্লেয়ার। অনেকে আবার রাগ করতে পারেন যে নেইমারের কথা কেন বলিনি। ধরেন হচ্ছে নেইমার বা লিওনেল মেসি ২ জনই একই ব্যক্তি। এখন ওনারা হচ্ছে আগামী ৫ বছর বার্সেলোনা ক্লাবের হয়ে ফুটবল খেলার জন্য কি হলেন? বার্সেলোনা ক্লাব কর্তৃপক্ষের সাথে চুক্তিবদ্ধ হলেন। এবং আগামী ৫ বছর উনারা বার্সেলোনা ক্লাবের হয়ে ফুটবল খেলবেন এবং ওই সময় অন্য কোথাও কি করবেন না? অন্য কোনো ক্লাবের হয়ে ফুটবল খেলবেন না। এই মর্মে কি হলেন? এই মর্মে চুক্তিবদ্ধ হলেন।
এখন চুক্তিবদ্ধ হওয়ার পর ২ বছর হয়ে গেল। ২ বছর হয়ে যাওয়ার পর লিওনেল মেসি আরব লীগের একটা ক্লাবে ফুটবল খেলার জন্য ওইখানে হচ্ছে ওয়ার্ম আপ করতেছেন। বার্সেলোনা ক্লাব কর্তৃপক্ষ দেখতেছেন যে লিও মেসি কি করবেন? আরব লীগে একটা ক্লাবের হয়ে ফুটবল খেলবেন। এরকম পরিস্থিতিতে কি হবে? তাহলে এরকম পরিস্থিতিতে বার্সেলোনা ক্লাব কর্তৃপক্ষ লিওনেল মেসির বিরুদ্ধে নিষেধাজ্ঞার মামলা করলেন। যাতে উনি আরবের যে লিগ আছে সেখানে যে ক্লাব আছে সেই ক্লাবের হয়ে ফুটবল খেলতে না পারেন। যেহেতু বার্সেলোনা ক্লাবের সাথে উনার চুক্তি আছে। তাহলে এরকম পরিস্থিতিতে আদালতে যখন মামলা হবে আদালত এই মর্মে নিষেধাজ্ঞা দিবে না যে লিওনেল মেসিকে বার্সেলোনা ক্লাবের হয়ে ফুটবল খেলতেই হবে। এই মর্মে নিষেধাজ্ঞা দিবে না। কিন্তু এই মর্মে নিষেধাজ্ঞা প্রদান করবেন যে লিও মেসি আপনার হচ্ছে আ আপনার অন্য কোনো ক্লাবের হয়ে কি করতে পারবেন না? অন্য কোনো ক্লাবের হয়ে ফুটবল খেলতে পারবেন না। অর্থাৎ একটা চুক্তির যদি ২ টা অংশ থাকে, একটা হলো হা বাচক, আরেকটা হলো কি? না বাচক। তাহলে চুক্তির হা বাচকে নিষেধাজ্ঞা দেয়া না গেলেও, না বাচকে কি করা যাবে? না বাচকে নিষেধাজ্ঞা দেয়া যাবে। তাহলে হা বাচক কি? হা বাচক হলো আপনার ক্লাবের হয়ে কি করবে লিও মেসি? আপনার হচ্ছে ফুটবল খেলবে। আর না বাচক কি? লিও মেসি অন্য কোনো ক্লাবের হয়ে ফুটবল খেলবে না। তাহলে হাবাসকে কি করা যাবে? হাবাসকে নিষেধাজ্ঞা দেয়া যাবে না। কিন্তু নাবাসকে কি করা যাবে? নাবাসকে নিষেধাজ্ঞা দেয়া যাবে যে তিনি অন্য কোনো ক্লাবের হয়ে কি করতে পারবেন না? আপনার ক্লাবের হয়ে ফুটবল খেলবেন এটা তো লিও মেসির পেট খারাপও হতে পারে। ঠিক না? অসুস্থ হয়ে যেতে পারে। এটা তার ব্যক্তিগত যোগ্যতার উপর নির্ভরশীল। তাহলে যেই চুক্তির বিষয়বস্তু ব্যক্তিগত যোগ্যতার উপর নির্ভরশীল, সেই চুক্তির ক্ষেত্রে আদালত কিন্তু সুনির্দিষ্ট কারণ সম্পাদনের আদেশ প্রদান করেন না। এই কারণে আদালত লিও মেসিকে এই মর্মে আদেশ দিবেন না যে তিনি হচ্ছে কি করতে হবে ওনাকে বার্সেলোনা ক্লাবের হয়ে ফুটবল খেলতেই হবে। কিন্তু এই মর্মে আদেশ দিতে পারবেন যে তিনি অন্য কোনো ক্লাবের হয়ে কি করবেন না? ফুটবল খেলবেন না। অর্থাৎ চুক্তির হা বাচকে নিষেধাজ্ঞা দেয়া না গেলেও না বাচকে কি করা যাবে? নিষেধাজ্ঞা দেয়া যাবে। পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এর টিএসসিতে আপনার হচ্ছে বাংলাদেশের নামকরা একজন সিঙ্গার গান গাওয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে ৫ লক্ষ টাকার বিনিময়ে চুক্তিবদ্ধ হলেন। তার মধ্যে থেকে ২ লক্ষ টাকা বায়না নিয়ে গেলেন। পরবর্তীতে ওই নামকরা সিঙ্গার নিউ ইয়র্কের একটা শহরে গান গাওয়ার জন্য স্টেজে গান গাওয়ার জন্য ২০ লক্ষ টাকার অফার পেলেন। এখন সিঙ্গার বলতেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে যে আমি আপনার ২ লক্ষ টাকা ফেরত দিয়ে যাচ্ছি। আমি পহেলা বৈশাখে আপনার টিএসসিতে গান গাইতে পারবো না। এখন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলল যে আপনি আমাদের কাছে সাথে এগ্রিমেন্ট হওয়ার পর আমরা কি করেছি? অলরেডি অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। সেখানে আমরা স্টেজ করেছি। অলরেডি আমরা প্রায় ১,০০০ ২,০০০ এর মতো কি করেছি? আমরা আমরা অনেক টিকেটও বিক্রি করে ফেলেছি। এই কারণে আমরা অলরেডি ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছি। এরকম পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই সিঙ্গারের বিরুদ্ধে কি করলেন? সিঙ্গারের বিরুদ্ধে আপনার হচ্ছে মামলা করে দিলেন, নিষেধাজ্ঞার মামলা। এখন গান গাওয়া এটা কিসের উপর নির্ভরশীল? এটা হলো ব্যক্তিগত যোগ্যতার উপর নির্ভরশীল। যেহেতু গান গাওয়া এটা ব্যক্তিগত যোগ্যতার উপর নির্ভরশীল। এই কারণে আদালত কি করবেন না? এই কারণে আদালত এই মর্মে নিষেধাজ্ঞা প্রদান করবেন না যে কি করতে হবে? ওই সিঙ্গারকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পহেলা বৈশাখে গান গাইতেই হবে। কিন্তু আদালত এই মর্মে নিষেধাজ্ঞা দিতে পারবেন যে ওই সিঙ্গার আপনার পহেলা বৈশাখে আর অন্য কোথাও গান গাইতে পারবেন না। তাহলে অন্য কোথাও গান গাইতে না পারলে সে তো আপনার এখানে এসে গান গাবেই। অর্থাৎ চুক্তির হা বাচকে নিষেধাজ্ঞা দেয়া না গেলেও না বাচকে কি করা যাবে? না বাচকে নিষেধাজ্ঞা দেয়া যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা চলে যাব হচ্ছে ১ম দিকে। আমরা ৭ ধারা পর্যন্ত পড়েছিলাম। ৮ ধারায় চলে যাব। আপনারা সবাই বুঝতেছেন? সুনির্দিষ্ট প্রতিকারের মজার একটা সাবজেক্ট। অনেক রস আছে এই সাবজেক্টটাতে। বুঝতেছেন সবাই? জি সবাই স্যার আনমিউট আমরা আছেন। আছি। ঘুমায়ে গেছেন নাকি সবাই?
না স্যার। স্যার স্যার সাতটা পরে আমরা আবার এই 52-53 থেকে শুরু করলাম কেন স্যার, মাঝখানের গুলো বাদ দিয়ে? আচ্ছা, এটা হলো ৬ ধারার সাথে আমরা মিলিয়ে পড়েছি। ৬ ধারার সাথে মিলিয়ে পড়েছি। লিখিত পরীক্ষায় কোশ্চেন আসবে, নিরোধক প্রতিকার বলতে কি বোঝেন? নিরোধক প্রতিকার মঞ্জুরের পদ্ধতি কয়টি? স্থায়ী নিষেধাজ্ঞা বলতে কি বোঝেন? অস্থায়ী নিষেধাজ্ঞা বলতে কি বোঝেন? কখন আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারেন? ব্যতিক্রম সাপেক্ষে আলোচনা করুন। অনেকবার আসছে লিখিত পরীক্ষায়। এটা একটা টপিক আরকি। বুঝতে পেরেছেন? এইজন্য পড়েছি। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তির পুনরুদ্ধার। সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তির দখলের অধিকারী ব্যক্তি, গল্প বলে নিই তাহলে মনে থাকবে। আপনারা হচ্ছে নিশ্চয়ই সিপিসি ফ্রি ক্লাসটা করেছিলেন, তাই না? দেওয়ানি কার্যবিধির যে ফ্রি ক্লাসটা সবাই করেননি? রহিম সাহেব, ১০% জমিতে কি আছে? ১০% জমিতে ভূখ দখলে আছে। এখন রহিম সাহেব কি হলেন? ওই ১০% জমি থেকে অন্যায়ভাবে বেদখল হলেন। কে বেদখল করলো? করিম নামক এক ব্যক্তি তাকে কি করলেন? বেদখল করলেন। তাহলে রহিম সাহেব আপনার কাছে আসছে। আপনি যদি তাকে আইনগত পরামর্শ দেন তাহলে কি পরামর্শ দিবেন? রহিম সাহেব কি করতে পারবে? উনি তো ওনার সম্পত্তি থেকে বেদখল হয়ে গিয়েছে। তাহলে এই ক্ষেত্রে রহিম সাহেব হলো সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৮ ধারায় অথবা সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারায় কি করতে পারবেন? মামলা দায়ের করতে পারবেন। তাহলে সুনির্দিষ্ট দুঃখিত। প্রতিকার আইনের ৮ ধারায় কিসের মামলা করতে পারবেন? সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তির সত্ত্বসহ দখল পুনরুদ্ধারের মামলা করতে পারবেন। আর ৯ ধারায় কিসের মামলা করতে পারবেন? ৯ ধারায় হলো শুধুমাত্র দখল পুনরুদ্ধারের জন্য মোকদ্দমা দায়ের করতে পারবেন। তাহলে আমরা ৮ ধারায় খুব বেশি কথা বলা নেই আমাদের এই বেয়ারেক্টে। ৮ ধারা থেকে আপনাদের এমসিকিউ পরীক্ষায় যে কোশ্চেনটা আসবে সেটা বলবো। তার আগে আমরা ৮ ধারা একটু পড়ে নিই। ৮ ধারায় কি বলা আছে? সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তির পুনরুদ্ধার। রিকভারি অফ স্পেসিফিক ইমুভেবল প্রপার্টি। তাহলে সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তির দখলের অধিকারী ব্যক্তি দেওয়ানি কার্যবিধি ১৯০৮ এর বিধি মোতাবেক কি করবেন? সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তি পুনরুদ্ধার করবেন। তাহলে আমরা বলেছি বারবার, এই সুনির্দিষ্ট প্রতিকার আইনে যদি মামলা হয়, তাহলে বিচার হবে কোন আইনে? বিচার হবে হচ্ছে, আচ্ছা আনমিউট করে দেই আপনাদেরকে। এই সুনির্দিষ্ট প্রতিকার আইনে যদি মামলা হয় তাহলে বিচার হবে হচ্ছে কোন আইনে? বিচার হবে দেওয়ানি কার্যবিধিতে। আর প্রমাণ হবে কোন আইনে? প্রমাণ হবে হচ্ছে সাক্ষ্য আইনে। তাহলে ৮ ধারায় কি বলা আছে? ৮ ধারায় বলা আছে সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তির পুনরুদ্ধার। তাহলে সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তির দখলের অধিকারী ব্যক্তি দেওয়ানি কার্যবিধি ১৯০৮ এর বিধি মোতাবেক সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তির পুনরুদ্ধার করবেন। আর এখান থেকে এমসিকিউ পরীক্ষায় যে কোশ্চেনটা আসবে গিয়ে দেখবেন যে তুলে দিয়েছে a person entitled to the possession of specific immovable property may recover it in the manner prescribed by the dash dash dash। তাহলে ডেশ ডেশের জায়গায় কি হবে বলেন তো? ডেশ ডেশের জায়গায় হবে সিভিল প্রসিডিউর। দ্য কোড অফ সিভিল প্রসিডিউর হবে ডেশ ডেশের জায়গায়। তাহলে a person entitled to the possession of specific immovable property may recover it in the manner prescribed by the code of civil procedure। সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তির পুনরুদ্ধার। তাহলে সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তির পুনরুদ্ধার কোন আইন অনুযায়ী করা হবে? দেওয়ানি কার্যবিধি ১৯০৮ এর বিধি মোতাবেক করা হবে। এই ইংলিশটা ভালো করে পড়বেন ৮ ধারা থেকে। আরো কিছু আলোচনা আছে সেগুলো আমরা সামনে করব। আ আপনার হচ্ছে কত বছরের মধ্যে মামলা করতে হবে, কি ধরনের মামলা করতে হবে, আরো আদার্স বিষয়গুলো আছে এমসিকিউ পরীক্ষার জন্য আমরা একটু পরেই পড়ব। ৯ ধারায় একজন ব্যক্তি ধরেন সকিনা বিবি। উনি আপনার হচ্ছে করিমের জায়গাতে কি করে? টং দোকান চালায়। এখন হঠাৎ করে উনাকে ওই করিমের জায়গা থেকে অন্যায়ভাবে রহিম বেদখল করল। তাহলে সকিনা বিবির কিন্তু ওই সম্পত্তিতে কোনো স্বত্ব বা মালিকানা নাই। উনি হলেন কি ওই স্থাবর সম্পত্তির দখলকারী বা নিয়ন্ত্রণকারী বা ভোগ দখলকারী। তাহলে এই দখলদার, হুম, দখলদার কি করতে পারবে? একটা মিনিট একটু লাইনে থাকবেন। হ্যালো, হ্যাঁ, সেভেন ভাই, এই যে এই লোকটা না, উপজেলার সামনে আছে, ওনাকে নিয়ে চেম্বারে আসে, নিয়ে আসে, যান। তাহলে সকিনা বিবি
উনি কিন্তু স্থাবর সম্পত্তির মালিক না। কিন্তু উনি স্থাবর সম্পত্তির কি? উনি হলেন স্থাবর সম্পত্তির দখলকারী বা নিয়ন্ত্রণকারী। উনি ওইখানে কি করেন? উনি ওইখানে থাকেন বা বসবাস করেন বা টং দোকান চালান। তাহলে এই ক্ষেত্রে উনি ওই স্থাবর সম্পত্তি থেকে অন্যায়ভাবে বেদখল হয়েছেন। অন্যায়ভাবে বেদখল হওয়ার পর সকিনা বিবি আপনার চেম্বারে আইসা কান্নাকাটি করতেছেন। একজন দরিদ্র মহিলা। যে স্যার আমারে বাঁচান, আমি তো এখানে দোকানদারি করে জীবন চালাই। কিন্তু আমাকে কোনো না জানি এখান থেকে আজকে আমাকে কি করেছে? বেদখল করেছে। আমি এখন কি করতে পারি? তাহলে আপনি যদি তাকে আইনগত পরামর্শ দেন, আপনি বলবেন আপনি সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারায় কি করতে পারবেন? মোকদ্দমা দায়ের করতে পারবেন। তার মানে এই সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারায় আপনি যদি শুধুমাত্র দখল পুনরুদ্ধারের মোকদ্দমা দায়ের করেন, সেই ক্ষেত্রে আপনার সত্ত্ব বা মালিকানা কি নয়? সত্ত্ব বা মালিকানা বিবেচ্য বিষয় নয়। তাহলে আমাদের এখানে বলা আছে ৯ ধারায় স্থাবর সম্পত্তির দখলচ্যুত ব্যক্তির মাধ্যমে মোকদ্দমা, অর্থাৎ শুধুমাত্র দখল পুনরুদ্ধারের কথা বলা আছে। তাহলে ৩ টি কারণে যথোপযুক্ত আইনগত পন্থা ব্যতীত কোনো ব্যক্তি তার অনিচ্ছায় স্থাবর সম্পত্তি থেকে দখলচ্যুত হলে সেই ব্যক্তি বা তার মাধ্যমে দাবিদার ব্যক্তি দখল পুনরুদ্ধারের জন্য কি করতে পারবে? দখল পুনরুদ্ধারের জন্য মোকদ্দমা দায়ের করতে পারবেন। তাহলে এই ক্ষেত্রে এই ৯ ধারার মামলার ক্ষেত্রে কি বিবেচ্য বিষয় নয়? সত্ত্ব কোনো বিবেচ্য বিষয় নয়। এখানে হলো দখল বেদখল হলো বিবেচ্য বিষয়। কিছু তথ্য আছে যেগুলো আপনাদের এমসিকিউ পরীক্ষায় আসে। তামাদি আইনের আর্টিকেল 3 অনুযায়ী এই সুনির্দিষ্ট প্রতিকার আইনের যে ৯ ধারায় দখল পুনরুদ্ধারের মামলা করার তামাদির মেয়াদ কতদিন? তামাদির মেয়াদ হলো ৬ মাস। সুনির্দিষ্ট প্রতিকার আইনের এই ৯ ধারার মামলার কোর্ট ফি কত? কোর্ট ফি হলো মূল্যানুপাতিকের অর্ধেক। সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারায় মামলা করে যদি আপনি হেরে যান, তাহলে সেই ক্ষেত্রে প্রতিকার কি? প্রতিকার হলো আপনি কি করতে পারবেন? আপনি রিভিশন করতে পারবেন। হ্যাঁ, সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারায় আপনাকে কি প্রমাণ করতে হবে? ৯ ধারায় হলো আপনাকে দখল, বেদখল প্রমাণ করতে হবে। এইখানে সত্য প্রমাণ করার কোনো বিষয় না। সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারার ক্ষেত্রে কি তামাদি আইনের ৫ ধারা প্রযোজ্য হবে? আপনি যদি ৬ মাসের মধ্যে মামলা করতে না পারেন, সেক্ষেত্রে ৫ ধারা কি হবে না? ৫ ধারা প্রযোজ্য হবে না। কেন? কারণ এটা হচ্ছে একটা মূল মামলা। আদালতের মাধ্যমে যদি বেদখল হয় সেই ক্ষেত্রে হ্যাঁ, কিন্তু এই আপনার ৯ ধারা প্রযোজ্য হবে না। এবং ৯ ধারার মামলার ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারাকেও কি করবে না? সেটা বাধাগ্রস্ত করবে না। ওকে, আমরা হচ্ছে ৮ ধারা এবং ৯ ধারার যে পার্থক্যটা আছে এটা পরে আজকে শেষ করব। এই ৮ ধারা এবং ৯ ধারার যে পার্থক্য আছে, এখান থেকে আপনাদের ইনশাআল্লাহ ১০০% এমসিকিউ পরীক্ষায় একটা কোয়েশ্চেন আসবে। কনফার্ম থাকেন। ৮ ধারা ৯ ধারার পার্থক্য থেকে একটা কোয়েশ্চেন আসবে। তাহলে ৮ ধারার যে মামলা আছে সেই মামলার নাম কি? সেই মামলার নাম হলো স্থাবর সম্পত্তির সত্ত্বসহ দখল পুনরুদ্ধার। আর ৯ ধারার যে মামলা আছে, লিখে রাখেন, ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। এখানে অনেকগুলো ইনফরমেশন আছে। এখান থেকে কনফার্ম এমসিকিউ পরীক্ষায় কোয়েশ্চেন আসবে। ধরতে পারেন ১০০% তারপরে ৯৯.৯৯% দিয়ে রাখেন। আর ৯ ধারার যে মামলা আছে এই মামলার নাম কি? দখল পুনরুদ্ধার। শুধুমাত্র কার দখল পুনরুদ্ধার। ৮ ধারার মামলায় কোন আইন অনুসরণ করে চলে? দেওয়ানি কার্যবিধি, সিপিসি। সিপিসি মানে হলো কি? সিপিসি মানে হলো দেওয়ানি কার্যবিধি অনুসরণ করে চলে। আর ৯ ধারার ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার আইন অনুসরণ করে চলে। ৮ ধারার সাথে কি চাইতে হয়? ৪২ ধারা চাইতে হয়, ঘোষণা চাইতে হয়। আর ৯ ধারার সাথে কি লাগে না? ৯ ধারার সাথে ৪২ ধারা লাগে না। ৮ ধারার মামলার তামাদির মেয়াদ কতদিন? তামাদি আইনের ১৪২ অনুচ্ছেদ মতে যদি স্থাবর সম্পত্তি থেকে কেউ বেদখল হয় বেআইনিভাবে, তাহলে সেই ক্ষেত্রে ৮ ধারার মামলার তামাদির মেয়াদ হলো ১৪২ অনুচ্ছেদ অনুযায়ী ১২ বছর। এমসিকিউ পরীক্ষায় আসবে যে স্থাবর সম্পত্তির সত্ত্বসহ দখল পুনরুদ্ধারের মামলা কত দিনের মধ্যে করতে হবে? উত্তর কি হবে? উত্তর হবে ১২ বছর। এমসিকিউ পরীক্ষায় ডজন খানেক বার আসছে যে সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তির শুধুমাত্র দখল পুনরুদ্ধারের মামলা কত দিনের মধ্যে করতে হবে। তাহলে দেখবেন যে এখানে সত্ত্ব নাই, শুধু দখল পুনরুদ্ধার। সেইখানে হবে আর্টিকেল 3 অনুযায়ী ৬ মাস। আর যেখানে দেখবেন হচ্ছে সত্ত্ব আছে, সত্ত্ব শব্দ বা মালিকানা শব্দ উল্লেখ থাকলে সেখানে হবে ১২ বছর। ১৪৪ অনুচ্ছেদ মতো ১২ বছর এবং ১৫৯ অনুচ্ছেদ মতে সরকার যদি কারো বিরুদ্ধে মামলা করে স্থাবর সম্পত্তি পুনরুদ্ধার করে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে হবে ৬০ বছর। প্রমাণ। আপনার ৮ ধারার মামলার ক্ষেত্রে আপনাকে কি প্রমাণ করতে হবে? ৮ ধারার মামলার ক্ষেত্রে আপনাকে হচ্ছে সত্ত্ব প্রমাণ করতে হবে। দখল প্রমাণের কি নাই? দখল প্রমাণের প্রয়োজন নাই। আর ৯ ধারার মামলার ক্ষেত্রে আপনাকে কি প্রমাণ করতে হবে? হ্যাঁ, ৯ ধারার মামলার ক্ষেত্রে সত্য নয়, শুধু
দখল বেদখল প্রমাণ করলেই হবে। তাহলে ৮ ধারার মামলায় আপনাকে কি প্রমাণ করতে হবে? ৮ ধারার মামলায় প্রমাণ করতে হবে সত্য। আর ৯ ধারার মামলায় কি প্রমাণ করতে হবে? ৯ ধারার মামলায় আপনাকে প্রমাণ করতে হবে দখল বেদখল। ৮ ধারার মামলার কোর্ট ফি কত? ৮ ধারার মামলার কোর্ট ফি হলো মূল্যানুপাতিক কোর্ট ফি। অ্যাড ভোলেরাম কোর্ট ফি 2% হারে। জমির দাম ২০ লক্ষ টাকা। ২০ লক্ষ টাকার 2% কত টাকা হয়? হ্যাঁ, সেটা হবে কি? সেটা হবে কোর্ট ফি। তবে সর্বোচ্চ কত টাকা হবে? সর্বোচ্চ হবে ৪০,০০০। আমাদের ডাকা বাড়েছে ৪০,০০০ টাকার মতন। আর ৯ ধারায় হলো কি? কোর্ট ফি কি? কোর্ট ফি হলো মূল্যানুপাতিকের অর্ধেক। অ্যাড ভোলেরাম কোর্ট ফির কি হবে? অ্যাড ভোলেরাম কোর্ট ফির অর্ধেক হবে। ৮ ধারায় কার বিরুদ্ধে মামলা করা যায়? ব্যক্তি, সরকার উভয়ের বিরুদ্ধে ৮ ধারায় কি করা যায়? ব্যক্তি, সরকার উভয়ের বিরুদ্ধে আপনার হচ্ছে ৮ ধারায় মামলা দায়ের করা যায়। কোন দেন? ভুল রাস্তায় আসছে। বলেন যে রমেশ পোদ্দারের মিষ্টির দোকানের সামনে আসার জন্য। সে কাউকে জিজ্ঞাসা করলেই তো হবে। তাহলে ৮ ধারার মামলার কোর্ট ফি হলো মূল্যানুপাতিক কোর্ট ফি আর ৯ ধারার মামলার কোর্ট ফি কি? ৯ ধারার মামলার কোর্ট ফি হলো মূল্যানুপাতিকের অর্ধেক। ৮ ধারায় কার বিরুদ্ধে মামলা করা যায়? ব্যক্তি, সরকার উভয়ের বিরুদ্ধে মামলা করা যায়। আর ৯ ধারায় হলো শুধু ব্যক্তির বিরুদ্ধে কি করা যাবে? শুধু ব্যক্তির বিরুদ্ধে মামলা করা যাবে। ৮ ধারায় মামলা করে যদি হেরে যান সেক্ষেত্রে প্রতিকার কি? আপিল রিভিউ করা যাবে, রিভিশন হবে না। আর ৯ ধারার মামলার ক্ষেত্রে কি হবে? আপিল রিভিউ হবে না, শুধু রিভিশন হবে। এমসিকিউ পরীক্ষায় ডজন খানেক বার আসছে। আপনাদেরকে আনমিউট করে দেই। দেখি কে উত্তরটা দিতে পারেন। আপনাদেরকে কঠিন একটা কোশ্চেন জিজ্ঞাসা করব। দেখি কে পারেন। ৯ ধারায় মামলা করে হেরে গেলে প্রতিকার কি বলেন তো? ৯ ধারায় আপনি মামলা করেছেন দখল পুনরুদ্ধারের জন্য। কিন্তু মামলা করে হেরে গেছেন। তাহলে সেই ক্ষেত্রে প্রতিকার কি? রিভিশন রিভিশন এখন এই রিভিশনটা কোন আদালতে হবে বলেন তো? দেওয়ানি আদালতে। হুম, সেটা ঠিক আছে দেওয়ানি আদালতে। মানে কোন কোর্টে হবে? সেম কোর্টে। বিচারিক আদালত, বেসিক নাই। ভালো করে ঊর্ধ্বতন আদালতে, যে আদালতে রায় দেওয়া হয়েছে এটা ঊর্ধ্বতন আদালতে। হয়নি। তাহলে রায় দিয়েছে যে আদালতে রায় দিয়েছে, আচ্ছা, ধরেন রায় দিয়েছে সহকারী জজ। হুম, রায় দিয়েছে কে? রায় দিয়েছে সহকারী জজ আদালত। তাহলে সহকারী জজের ঊর্ধ্বতন আদালত কি? সহকারী জজের ঊর্ধ্বতন আদালত হলো ধরেন জেলা জজ। তাহলে কি জেলা জজের রিভিশন হবে? রিভিশন তো স্যার একে রিভিশন একই আদালতে হয় তাহলে না। কি হাইকোর্টে? ভেরি গুড, হাইকোর্টে হাইকোর্টে হবে। সরাসরি হাইকোর্টে। সহকারী জজ আদালতে আপনি ৯ ধারায় মামলা করেছেন। সেই মামলায় হেরে গেছেন। সেই রায়ের বিরুদ্ধে আপনি রিভিশন করতে পারবেন। রিভিশন কোথায় হবে? লিখে রাখেন। রিভিশন হবে হাইকোর্টে। আচ্ছা, আরো কিছু ইনফরমেশন দেই আপনাদেরকে এমসিকিউ পরীক্ষার জন্য। এখন আপনি ৯ ধারায় দখল পুনরুদ্ধারের মামলা করেছেন। এখন ৯ ধারার মামলায় আপনি যদি হেরে যান তাহলে পরবর্তীতে আবার কি করতে পারবেন? ৯ ধারার মামলায় হেরে গেলেও পরবর্তীতে আপনি ৮ ধারায় কিন্তু মামলা দায়ের করতে পারবেন। আর ৮ ধারায় মামলা করে যদি হেরে যান তাহলে সেই ক্ষেত্রে আর ৯ ধারায় কি করতে পারবেন না। ৮ ধারায় মামলা করে হেরে গেলে সেক্ষেত্রে আর ৯ ধারায় মামলা করার কিন্তু কোনো সুযোগ নেই। আর ৮ ধারায় আপনি ব্যক্তি, সরকার উভয়ের বিরুদ্ধে মামলা করতে পারবেন। আর ৯ ধারার ক্ষেত্রে শুধুমাত্র কার বিরুদ্ধে মামলা করতে পারবেন? ব্যক্তির বিরুদ্ধে মামলা করতে পারবেন। তাহলে সৌকিনা বিবি যে এখানে টং দোকান চালায় সেটা যদি সরকারি রাস্তার উপর হয়, যেমন আমার অফিসের সামনে উপজেলার মোড় সরকারি রাস্তা আছে। এখানে সে টং দোকান চালায়। এখান থেকে সে বেদখল হয়েছে। হ্যাঁ, কে বেদখল করেছে? নির্বাহী ম্যাজিস্ট্রেট এসে বেদখল করেছে। তাহলে সরকারের বিরুদ্ধে কি ৯ ধারায় মামলা করা যাবে? সরকারের বিরুদ্ধে কিন্তু ৯ ধারায় আর মামলা করা যাবে না, মামলা চলবে না। ক্লিয়ার হয়েছেন স্যার সবাই? তো সরি স্যার, তখন তো স্যার ওই যে মালিক তো করতে পারবে। মালিক কে? মালিক তো সরকার। সরকার কি মামলা করবে সরকারের বিরুদ্ধে? স্যার এই যে জমিদার উনি তো করতে পারবে। না, জমি যার হলে মালিকের তো যেই ব্যক্তি দখলে আছে সেই ব্যক্তি করতে পারবে। বুঝতে পারছেন? না আপনি না, ধরেন সরকারে যদি কাকরাইল, দখল করে, না, স্যার সরকার যদি দখল করে সেক্ষেত্রে না, সরকারের ক্ষেত্রে